প্রাচীন ইতিহাস, প্রকৃতি, বায়ুবিদ্যুৎ কেন্দ্র, যমুনা নদীর দুই পারের স্নিগ্ধ সৌন্দর্য যদি একদিন উপভোগ করতে চান তাহলে ডে লং ট্যুরে চলে আসেন বগুড়াতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বহুত দিন পর আবার আমি ক্যামেরার সামনে। ওয়েলকাম টু মাই চ্যানেল লিহান ইসলাম ব্লগ। আজকে আমি বর্তমানে চলে এসেছি একটি স্মৃতি বিজড়িত প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থান। জায়গাটি হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। আজকে সারাদিনে আমরা বগুড়ার বিভিন্ন জায়গা ঘুরবো এবং এই গড়গুলি ঘুরে ঘুরে দেখব। মহাস্থানগড়, তারপর হচ্ছে আমরা বেহুলা লক্ষিন্দরের যে পাথর ঘর, ওগুলি আমরা ঘুরে ঘুরে দেখব। তো সাথেই থাকুন। আর কাহিনী বা গল্পটা শুরু হচ্ছে আজকে রাতের থেকে। হঠাৎ করেই প্ল্যান হলো যে ঢাকা থেকে ঘুরে ঘুরে চলে আসব, তাই চলে আসলাম। চলেন আচ্ছার কাহিনীটুকু দেখে আসি। ভোর 4টা, আল্লাহর নাম নে রওনা। ভোরের ঢাকা আসলে খুব চমৎকারই লাগে। এই রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে। আমরা রওনা দিয়ে দিছি হচ্ছে উত্তরবঙ্গের দিকে। গাইস, রাত্র থেকে সকাল হয়ে গেল, সূর্য এখনো ফুটে নেই, আকাশে হালকা হালকা সাদা আভা। ভালোই লাগে, যদিও আজকে রাস্তায় ট্রাকের চাপ অনেক বেশি, গাড়ির চাপ অনেক বেশি। তারপরও এখনের ড্রাইভটা খুব এনজয় করতেছি। তবে হ্যাঁ, এখনের মুহূর্তটা সুন্দর, আকাশটা অল্পতে সামনে ফর্সা হয়ে যায়। আকাশে সূর্য উঁকি দিয়ে দিয়েছে। কখনো গাছপালার মাঝে মাঝে কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। তবে এই সময়টা আসলে চমৎকার। মুখে রৌদ্র লাগে, আবার রৌদ্র লাগেও না। সবরসা করলে ভালোই লাগে। আর ঢাকার বাইরে বার হলে আসলে শীতের যে একটা আমেজ, ওই জিনিসটা আসলে বোঝা যায়। কারণ এই চারপাশে কুয়াশা, গাড়ির গ্লাসেও কুয়াশা হয়ে যায়, ফগ হয়ে যায়। ওয়েদারটা একটা পুরোপুরি একটা মানে গ্রাম্য পরিবেশ। অল্পতে যখন শীত লেগে যায় আসলে এরকমই মনে হয়। যাই হোক, আমরা আজকে সকাল সকাল বার হওয়ার কারণে এই দৃশ্যগুলো আসলে দেখা হচ্ছে। যমুনা সেতুর আগে জাংশন বলবো নাকি রেল স্টেশন, যমুনা সেতুর আগে রেল স্টেশন এখন পার করতেছি আমরা। এতক্ষণ পর্যন্ত প্রায় ড্রাইভ করতেছি অলমোস্ট প্রায় 130 কিলোমিটার চলে আসছে। এমন রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট দেখছি। সব চারপাশটাই সবুজ সবুজ, তাই না? ওপাশে গাছপালা সব সবুজ। সকালে এই গাছগুলি তো মনে শিশুরও আছে, নামলেও তো ইয়া দেখা যাবে, শিশির বিন্দু দেখা যাবে। আমরা উঠে যাচ্ছি যমুনা সেতুতে। এখন সময় 6:44। দেখি যমুনা সেতু পার করতে অ্যাকচুয়ালি কত সময় লাগে। ওই যে ডান পাশে দেখা যাচ্ছে নতুন রেল সেতু, ডান পাশে নতুন রেল সেতু। এটা সম্ভবত এখনো চালু করে নাই, অচিরে হয়তো চালু করবে। আর যমুনার পানি অলরেডি সব চর পরে একাকার। আমি জানি না আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আসলে চর বোঝা যাচ্ছে। একটা গান আছে না, আমার যমুনার রং দেখতে কালো, টান করিতে লাগে ভালো। যদিও এই রংটা আর কালো আর লাগতেছে না। সেতুটা কত যে কিলোমিটার, যেমন পদ্মা ব্রিজ 5.56 কিলোমিটার, এটা মনে হয় 4 কিলোমিটার দীর্ঘ মনে হয় সম্ভবত। আমি এক্সাক্টটা জানি না, আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্টে জানা দেন। বন্ধুরা, বর্তমানে আছি আমি যমুনা ব্রিজের ঠিক নিচে। যমুনা ব্রিজের যে বেরিবাদ বা সার্ভিস এরিয়া, এইখানে আমার ঠিক পিছনেই হলো যমুনা সেতু। তার উপর থেকে ট্রাক যাচ্ছে। তো জায়গাটা খারাপ না, তবে খুবই নির্জন। হ্যাঁ, আর সূর্য ঠিক আমার মাথার উপরে, নদীর উপরে কুয়াশা, দূরে নদী দেখা যাচ্ছে। হ্যাঁ, তবে জায়গাটা নির্জন। এই এক বহমান যমুনা নদী, আর হচ্ছে এই যমুনা ব্রিজ।
আমি বর্তমানে এই সার্ভিস এরিয়ায় দাঁড়ানো। আমরা আগে যে বগুড়া যাইতে যে 4 রাস্তার মোড় পড়তো, এখন সেটা উপরে ফ্লাইওভার দিয়ে করে দিছে। আর অনেক বছর পর আসলে আবার এই রাস্তায় আসলাম, যার কারণে এটা আমার কাছে নতুন নতুন, একেবারেই নতুন। আমরা এখন এই 4 রাস্তার ইন্টারসেকশনের দিকে যাচ্ছি। আমরা যেহেতু বগুড়ার দিকে যাব, উত্তরবঙ্গের দিকে যাব, আমরা নিচে নেমে ডাইনে চলে যাব। সোজা গেলে হচ্ছে পাবনার রাস্তা, আর হচ্ছে ডাইনে গেলে হচ্ছে বগুড়ার রাস্তা। বগুড়া রংপুর ডাইনে, পাবনা রাজশাহী হচ্ছে সোজা। বাহ, এটা সুন্দর লাগলো। আগে এখানে চৌরাস্তা ছিল, এখন এটা চমৎকার। ভালো ভালো দেশের উন্নয়ন। বা ওইদিকে সুন্দর একটা র্যাম্পও করতেছে। এটা মনে হয় পাবনা বা রাজশাহী থেকে আসার সময়ের রাস্তা। আমরা বগুড়া শহর পার করে এখন গোকুল মেদ ইউনিয়নের দিকে আসছি। সম্ভবত এই বায়ের দিক দিয়ে গেলেই হচ্ছে বেহুলা বাসরঘরের রাস্তা। গোকুল মেদ মোড় থেকে আমাদের এই বায়ের ছোট রাস্তাটি ধরে আমাদের চলে যেতে হবে বেহুলার বাসর ঘরে। এই রাস্তাটুকু হলো খুবই চিকন। অলরেডি প্রায় আমরা 230 কিলোমিটারের মতো চলে এসেছি। পৌঁছে গেলাম গোকুলমেদ মন্দির বা বেহুলার বাসর ঘর। এখানে টিকেটের মূল্য তালিকা দেওয়া। আমরা ঢুকে যাচ্ছি বেহুলার বাসর ঘরে। টিকেটের মূল্য হচ্ছে 30 টাকা। Let's enjoy some cinematic view of this beautiful place. আমরা এখন আছি হচ্ছে বেহুলার বাসর ঘরে। এখন এই জায়গাটাকে আসলে গোকুল মন্দিরও বলে, তবে লোকাল প্রচলিত কাহিনী অনুপাতে এক সময় এই বেহুলারা তার যে স্বামী, তার প্রতি একটা মানুষের ইয়া ছিল যে তাকে সাপে দংশনে তার মৃত্যু হবে। এই ভয়ে বেহুলা তার স্বামীকে নিয়ে এই মন্দিরে উপরে তার বাসর ঘর তৈরি করে। কিন্তু শেষমেশ তাকে কিন্তু সেই সাপেই দংশনে তার মৃত্যু হয়, এবং এই বেহুলা তার স্বামীর সাথে একই ভেলাতে উঠে রওনা দিয়ে দেয় নদী পথে। আসলে লোকের মুখে এই কাহিনীগুলি এখানে প্রচলিত হয়। চলেন দেখা যায়। বন্ধুরা, এখানে গোকুলমেদ বা বেহুলার বাসর ঘরের ইতিহাস দেওয়া আছে, আপনারা চাইলে পজ করে এটা দেখে নিতে পারেন। এই স্থাপনাটিতে 172টি ছোট বড় কক্ষ রয়েছে, যা চারপাশ দিয়ে বিরাজমান। চারপাশ দিয়ে আমরা চলেন ঘুরে আসি পুরা স্থাপনাটি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন হাইপার ল্যাপসের মাধ্যমে গোকুলধাম মন্দির বা বেহুলার বাসর ঘরের চারপাশ। এখানে অনেকগুলো ছোট ছোট কক্ষ আছে, অ্যাপ্রক্সিমেট 172টি ছোট ছোট কক্ষ আছে, এবং এর চারপাশটা ছিল বিশাল বড় মাঠ। আর এখন সুন্দরভাবে গাছপালা ছাঁটার মাধ্যমে চমৎকারভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। তবে আজকে রৌদ্র জায়গাটি কিন্তু আসলে সুন্দর, আসলে আপনাদের খারাপ লাগবে না। আমি আর আমার ছোট ভাই সাগরই আছে, ঘুরতে আসলাম। সাগর, বলো তোমার এক্সপিরিয়েন্স কি, একটু বলো। আমার এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে সেটা হচ্ছে যে আমি এখানে আগে কখনো আসি নাই। আমি যদিও উত্তরবঙ্গের মানুষ, তো আসলে আমার বড় ভাইয়ের সাথে হচ্ছে আসার প্ল্যান ছিল যে আমি আসলে যদি আসি তাহলে হচ্ছে ভাইয়ের সাথে এসে এই জিনিসটা আগে দেখবো। সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমরা যে একটু ট্রিপটা দিছি। তো ভাইয়ের সাথে আমি এর আগেও ট্রিপ দিছি, কিন্তু আজকে ট্রিপটার এক্সপিরিয়েন্সটা একটু অন্য। গাইস, এই যে উপরে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, যেহেতু সূর্যের এগেইনস্টে তাই এত ভালো মতো বোঝা যাচ্ছে না। এই যে এই সিঁড়িটা দিয়ে আসলে উপরে যে বেহুলার যে বাসরঘর তার যাওয়ার রাস্তা। তো আমরা চলেন উপরের দিকে উঠে দেখি যে কি অবস্থা। সিঁড়িগুলি খুব ছোট ছোট, তারপরও উঠে যাই। বেশি উঠা না অবশ্য, যে কেউ উঠতে পারবে। তবে হ্যাঁ, যাদের হাঁটুতে প্রবলেম আছে, যে হাঁটুতে ব্যথা, তারা এর ভিতরে উঠতে পারবে না, বা পারলেও খুব কষ্ট হবে। এমনি তাছাড়া হচ্ছে 2 মিনিটের বিষয়। এই যে আমরা ঠিক উপরে চলে আসলাম। এই উপর থেকে হচ্ছে চারপাশটা অনেকটা দেখতে এরকম। Guys, let's enjoy some aerial view of this beautiful place. আর ওই যে বললাম,
এটার এই মন্দিরের কেন্দ্রে ছিল হচ্ছে বেহুলার বাসর ঘর। বাসর ঘরে একজন ছবিও তুলতেছে, সুন্দর চেহারা। এই সেই জায়গা যেখানে বেহুলা এবং লক্ষিন্দরের বাসরঘর হয়েছিল বলে লোকমুখে শোনা যায়। গাইস, বিদায় নিচ্ছি বেহুলার বাসরঘর থেকে। সামনে এখন যাব হচ্ছে মহাস্থান গড়ে, ওখানে জাদুঘর গুলি ঘুরবো এবং তার গড়টা পুরোপুরি ঘুরে দেখবো। যদি আজ শুক্রবার, তারপরে জুমা নামাজ পড়ে প্ল্যান আছে আজকে আরো সিরাজগঞ্জের পোর্শনটুকু ঘুরে দেখার। বাংলাদেশ কত সুন্দর, হ্যাঁ? চারপাশে চিকন রাস্তা, চারপাশে চিকন রাস্তা না, মাঝখানে চিকন রাস্তা, চারপাশে সবুজে সমাহার, ধান ক্ষেত, তাল গাছ, তার মাঝখান দিয়ে গ্রাম্য পিচ ঢালা মেঠো পথ, চারপাশে সবুজ, অসম্ভব সুন্দর রাস্তা, তার মাঝে আমি এবং সবুজে সমাহার। ভালো লাগতেছে। আমরা চলে আসছি মহাস্থানগড়ের কাছাকাছি। এখান থেকে মহাস্থানগড় আর কত 2 কিলোমিটার আমার এই রাস্তা দিয়ে যেতে হবে। যে বললাম আরে রাস্তা তো কিছুটা একটু ভালো না। ওই যে সামনে মহাস্থানগড় জাদুঘর। আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে মহাস্থানগড়ের গড়ের ভিতরে। এর জাদুঘরটা অবশ্য একটু সামনে, আমাদের সামনে আছে মহাস্থানগড়। এই যে সুবিশাল যে প্রাচীর দেখা যাচ্ছে পুরোটা জোরে হচ্ছে এই একটা গড়। এখন কথা হচ্ছে যে এটা বেসিক্যালি একটা দুর্গ। এই দুর্গরই হচ্ছে হইলো প্রাচীর, হচ্ছে এই আমরা যে ধ্বংসাবশেষ গুলো দেখছি, এটা হচ্ছে গেট। এই হইলো গেট। দেখা গেল আমরা ঢুকে যাচ্ছি মহাস্থানগড়ের ভিতরে, দুর্গের ভিতরে ঢুকে গেছি। বাহ বন্ধুরা, এটা হচ্ছে আসলে গড়ের প্রাচীর। এই প্রাচীর বরাবর দিয়েই সামনের দিকে আমরা হেঁটে যাচ্ছি। মহাস্থানগড়টা আসলে বেসিক্যালি একটা দুর্গ। এর ভিতরে হচ্ছে মস্তান রাজাদের বসবাস ছিল, কিছু মন্দির ছিল। আমরা এখন যেটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে সেই দুর্গেরই প্রাচীর যেটা আমরা রাস্তা থেকে দেখতে পারি, এবং এটা বিশাল এলাকা জুড়ে। এই যে সামনে যে প্রাচীরের আরো অংশগুলি, যে দূরে যদি জুম করে দেখাই, বিশাল বড় প্রাচীরের অংশগুলা চলে যাচ্ছে। আমরাও হেঁটে আবার মেইন রাজার যে প্রাসাদ যেটা, ওখানে যাচ্ছি। সাথে থাকুন। জিয়ত কুণ্ড বা অমরত্ব কূপ, যা 1800 শতকের দিকে রাজা পরশুরামের প্রাসাদের সামনে নির্মিত হয়। এই কূপকে অমরত্ব কূপ বলা হয় কারণ রাজা পরশুরামের সাথে যখন শাহ আলীর যুদ্ধ হয়, তখন তিনি তার মৃত সৈনিকগুলোকে এই পানির দ্বারাই আবার পুনরায় জীবন্ত করেন। তাই এর নাম অমরত্ব কূপ হিসেবে কিংবদন্তি থেকে প্রচলিত। এই হলো মহাস্থানগড়ের দুর্গের ভিতরে মেইন রাজার প্রাসাদ। বারবার প্রাসাদ বলতেছি, প্রাসাদ। চলেন ভিতরে যাওয়া যাক। আসলে এই জায়গাটা বিস্তর এলাকা নিয়ে অবস্থিত। ভিতরে প্রচুর মানুষ, প্রচুর শাকসবজি, সিম, মৌসিম, বিভিন্ন জিনিস লাগাইছে। মনে হয় তারা এই জমিগুলা গভর্নমেন্টের কাছ থেকে লিজ নেওয়া, কারণ এটা তো একটা হেরিটেজ সাইট, এখানে তো নির্দিষ্ট সম্পত্তি থাকার কথা না। এই যে সামনে আমাদের মহাস্থানগড়ের যে মেইন যে রাজা পরশুরাম প্রাসাদ, এটা হচ্ছে তার বাড়ি। লেখাগুলো আসলে উঠে গেছে, ভালো মতো বোঝা যায় না, কষ্ট করে পড়ে নিয়েন। বন্ধুরা, বলছিলাম মহাস্থানগড়ের পরশুরাম রাজার প্রাসাদের উপরের থেকে, ধ্বংস অবশেষ থেকে। মহাস্থানগড়ের এটাই হচ্ছে বিখ্যাত একটি জায়গা। এই জায়গাটা বেশ কিছু বড়, এটা একটা বড় দুর্গের ভিতর থেকে আমরা সামনে একটা প্রাচীর দিয়ে হেঁটেছিলাম। ওই প্রাচীরের ভিতরের সাইডের যে মেইন যে রাজার যে প্রাসাদ, এটা হলো সেই প্রাসাদ। এই প্রাসাদের উপর থেকে দাঁড়িয়ে আছি। নিচে এই অবশেষ থেকে অনেক কিছু তারা প্রত্নতাত্ত্বিক দল এগুলো এখান থেকে বের করেছে, যেটা আমরা কিছুক্ষণ পর মহাস্থানগড়ে জাদুঘরে গেলে সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো। এখন প্রচন্ড রৌদ্র, অনেক ঘামিয়ে গিয়েছি। আর মোটামুটি এটা হচ্ছে যা দেখতে পাচ্ছেন, তা হচ্ছে এই মহাস্থানগড়ের একটি 360 ভিউ। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পরশুরাম নগর নামেও পরিচিত। একসময় মহাস্থানগড় বাংলাদেশের রাজধানী ছিল, কিন্তু যীশু খ্রিস্টের জন্মের আগে, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে ওঠে। প্রত্নতাত্ত্বিকভাবে তার প্রমাণ মিলেছে।
গাইস, এটা হচ্ছে মস্তানগড়ের সম্পূর্ণ ইতিহাস। আপনারা চাইলে এটাকে পজ করে ইতিহাসটুকু দেখে নিতে পারেন। চলেন আমরা উপরে দিকে উঠে যাই এবং ইতিহাসটুকু বাকি অংশ আসলে উপর থেকে দেখতে এটা কিরকম লাগে এই গড়টা এটা দেখে আসি। আমরা যে রাস্তা ধরে হাঁটছিলাম ওই রাস্তাটারই শেষ মাথা হচ্ছে এটা। আর এখানে নিচ দিয়ে আসতে গেলে 20 টাকা করে টিকিট লাগে। তাছাড়া বন্ধুরা, এই মহাস্থানগড়ের ঘরের ভিতরে জাদুঘরের পাশে আরেকটি সুবিশাল গাছপালা ঘেরা মাঠও আছে। প্রচন্ড রোদ্রে এই মাঠের ভিতরে অনেক একটু ছায়া এবং প্রশান্তি এবং একটা ইনস্ট্যান্ট তাপমাত্রার একটা পার্থক্য বোঝা যায় এই রোদ্রের জায়গা থেকে এই ছায়ার জায়গায় চলে আসলে। এটা গাছপালা ধারা নীরব সুন্দর একটি জায়গা, চমৎকার। বন্ধুরা, বের হয়ে যাচ্ছি মহাস্থানগড় থেকে। ছিলাম বর্তমানে মহাস্থানগড়ের ঘাট জাহাজ ঘাট এলাকায়। তো এটাও একটা প্রত্নতাত্ত্বিক জায়গা, তবে এই জায়গাটা অনেক আরামদায়ক কারণ এখানে প্রচুর গাছপালা আছে। গাছপালার ছায়ায় একটা নিবিড় মৃদুমন্দ বাতাসও আছে। এই বাতাসে পরিস্থিতিটা খুবই শান্তিদায়ক। আমি যদি সিরাজগঞ্জ আজকে ঘুরতে পারি তাহলে তো সিরাজগঞ্জের ব্লগ সামনে আসবে। বর্তমানে আছি হচ্ছে নলকা, সিরাজগঞ্জ। এই নলকা দিয়ে এখন যাচ্ছি হচ্ছে চায়নাবাদ 3। আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজটা আদায় করলাম, এখন বাজে হচ্ছে দুপুর 1:30। নিয়ারেস্টিক প্ল্যান হচ্ছে এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করব, দেন হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে বিকালের দিকে চায়নাবাদ দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বিকালটা এবং সূর্যাস্তটা চায়নাবাদে এনজয় করব, দেন ইনশাল্লাহ হয়তো ব্যাক করব। আর এই নলকার এই রোডটা সিঙ্গেল লেন হলেও বেশ বড় এবং রাস্তা খুবই সুন্দর। দুই পাশে সবুজ বনায়ন আছে, মানুষজন আছে। আর শুক্রবার যেহেতু দুপুরে জুম্মার নামাজ হচ্ছে, ভালো। তবে হ্যাঁ, আজকে রোদের তাপ অনেক। ঢাকা থেকে এখন পর্যন্ত আমরা মহাস্থান ঘুরে সিরাজগঞ্জ আবার ব্যাক করলাম অলমোস্ট প্রায় 300 কিলোমিটার প্লাস। তো ঢাকা ব্যাক করতে আর কত লাগে বা কতটুকু লাগে টোটাল, আশা করে আমার ধারণা আজকে ঢাকা যাওয়া আসা সম্ভবত 500 কিলোমিটার প্লাস হবে। গাইস, চলে আসলাম সিরাজগঞ্জের চায়নাবাদ ক্রসবাদ 3 দিয়ে ভিতরে ঢুকতেছি। আমার এইবার ফার্স্ট টাইম, আমি আগে কখনো আসা হয় না চায়নাবাদে। ওয়াও, আসলে বহুত আগে আসার ইচ্ছা ছিল। ওই যে দূরে হচ্ছে যমুনা নদী, ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকা চলে যাচ্ছে। গাইস, বর্তমানে আছি আমি সিরাজগঞ্জের চায়নাবাদে 3 নম্বর গেটে আছি। পিছনে বিশাল বড় যমুনা নদী চলার বেয়ে যাচ্ছে। ওখানে একটু প্লে গ্রাউন্ডও আছে। আর আমার পিছনে সেই বিখ্যাত উইন্ডমিল গুলা, এই যে এখানে সারি সারি উইন্ডমিল। এগুলোতে আসলে বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এগুলো বাতাসের কারণে যখন ঘুরতে থাকে তখন প্রচুর পরিমাণে বিদ্যুৎ জেনারেট হয়। এখন অনেক রৌদ্র, তারপরও খারাপ লাগছে না। সাথে থাকুন, চায়নাবাদ উপভোগ করুন। আমরা চায়নাবাদের 3-এর একবারে টিপের প্রান্তে চলে আসছি। নিচে হচ্ছে ব্লকস গুলা, আর এই হচ্ছে হলো আমাদের বিশাল সুবিশাল যমুনা নদী। এই ব্লকস গুলোতে কি নামা যায়? যায় মনে চলেন আমরা এই ব্লকসের জায়গাগুলি ঘুরে ঘুরে দেখি।
গাইস চায়নাবাদে এত রৌদ্র, এখানে দাঁড়ানোই যাচ্ছে না, দাঁড়ানোই যাচ্ছে না, দাঁড়ানোই যাচ্ছে না। তো চায়নাবাদ থেকে বিদায়। গাইস, চায়নাবাদ থেকে চলে আসলাম সিরাজগঞ্জের খুবই বিখ্যাত জায়গা, যা হার্ট পয়েন্ট নামে পরিচিত। বিকালে এখানে সবাই ঘুরতে এখানে বিকালবেলা দর্শনার্থীরা খুব আকর্ষণীয় এখানে আসে। এটা আসলে নদীর একবারে একটা মোহনার মতোই বলা যেতে পারে। ওই যে দূরে বিশাল যমুনা নদী, তবে যমুনার অনেক চর পড়ে গেছে। বিকাল 4টা, সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে যমুনা নদীর পাড়ে মৃদমন্দ বাতাস খেয়ে বসে বসে সময়টুকুকে এনজয় করছি আর পরিবেশটুকুকে উপভোগ করছি। আমার এই ভিডিওটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাথেই থাকুন সবসময়। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে সামনের কোনো না কোনো নতুন জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।